শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখতে দেখতে আমরা আমাদের এই কোর্সটির অনার্স প্রথম বর্ষ জিওগ্রাফিক্যাল থটস অ্যান্ড কনসেপ্টের একেবারেই শেষে চলে আসছি। তোমরা নিশ্চয়ই আজকের আলোচনার যে টাইটেলগুলো আছে সেগুলো দেখে বুঝতে পারছো আমরা কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যদি তোমাদের হাতে সিলেবাসটা থাকে তাহলে একটু মিলিয়ে নিতে পারো। আমরা সিলেবাসে যে একেবারে বেসিক যে পয়েন্টস গুলো ছিল জিওগ্রাফি আর এনভায়রনমেন্ট সেটি আমরা ক্লাসে আলোচনা করেছিলাম। এরপর ক্লাসিক্যাল জিওগ্রাফি, জিওগ্রাফি ইন মিডল এজ, মডার্ন জিওগ্রাফি, জার্মান, ফ্রেঞ্চ, অ্যাংলো আমেরিকান জিওগ্রাফি, গ্রেট ডিসকভারি এই বিষয়গুলো আসলে একেবারে আলাদা, আলাদা করে নেয়ার সুযোগ কোভিড-19 এর আগে আসলে না পাওয়া গেলেও মোটামুটি টাচ করা হয়েছিল। আর সেই হিসেবে আমি পরবর্তীতে যে মেজর ভিউজ গুলো ছিল ৭ নাম্বার টপিক, সেই টপিকটা আমি আমার টিউটোরিয়ালে দিয়েছি। আর আজকে আমি বাকি যে ৩ টে টপিক আছে, কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ, ডেভেলপমেন্ট অফ জিওগ্রাফি ইন বাংলাদেশ, স্ট্যাটাস অফ জিওগ্রাফি ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের অ্যাসপেক্টে ৩ ধরনের বিষয় আজকে আলোচনা করা হবে। আর এটাই হচ্ছে এই কোর্সের শেষ আলোচনা। তোমাদের যদি কোথাও কোনো জায়গায় বিন্দুমাত্র কনফিউশন থাকে অথবা কোনো জায়গা যদি নতুন করে টিউটোরিয়াল দেওয়ার দরকার হয় অথবা বোঝার দরকার হয়, তোমরা আমাকে মেসেঞ্জার গ্রুপে জানিয়ে দিতে পারো। আবার আমার যে টিউটোরিয়ালগুলো আছে সেগুলোর কমেন্টসে দিতে পারো। আর টিউটোরিয়ালগুলো ইউটিউবের মাধ্যমে দেওয়ার সবচেয়ে বড় যে লক্ষ্যটা ছিল যে অনেক স্টুডেন্টস আমি দেখেছি যে তোমরা পরে অ্যাড হয়েছো গ্রুপে। এখন যারা পরে এসেছো তাদের জন্য যেন খুব সহজে ডাউনলোড করে নিয়ে নোট করে নিতে পারো। আবার একটু পয়েন্ট করে নিয়ে টিউটোরিয়াল গুলো দেয়া হয়েছে যাতে করে নোট করার সময় বই হাতে না থাকলেও মোটামুটি একটা ধারণা তোমাদের যেন থাকে। আর পরীক্ষার আগে সেই ধারণার সাথে বই এড করে নিয়ে আশা করছি পরীক্ষাগুলো ভালো দিতে পারবে। তো চলো আমরা আজকে আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ অ্যাপ্রোচ। বুঝতে পারছো তো? কোয়ান্টিটেটিভ হচ্ছে সংখ্যাবাচক বিষয়টা, যেটা পরিমাপযোগ্য। কোয়ালিটেটিভ হচ্ছে গুণবাচক। অর্থাৎ কোয়ান্টিটেটিভ হচ্ছে জিওগ্রাফির সংখ্যাতাত্ত্বিক অথবা ফলিত অথবা ব্যবহারিক এই দিকগুলোকে নির্দেশ করে। আর কোয়ালিটেটিভটা হচ্ছে গুণ, অর্থাৎ তাত্ত্বিক যে আলোচনাগুলো সেই অ্যাপ্রোচটাকে নির্দেশ করে। শিক্ষার্থীরা, তোমরা জানো যে ভূগোল শাস্ত্রে মানুষ ও প্রকৃতির মধ্যে অন্তর্নয় সাধন ও পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার সাথে অন্যান্য আনুষঙ্গিক অবস্থার সম্বন্ধ স্থাপন করা হয়। এই বিষয়টা তো ক্লিয়ার তোমাদের। তারপর দেখো এই সম্বন্ধ স্থাপন করতে কারণ, ফলাফল, বিশ্লেষণ, স্থানিক ও কালগত মানের প্রভেদ এবং পরিবেশের উপাদানগুলো সংশ্লেষণ করে সিদ্ধান্ত ও ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করা হয়। বাংলাদেশেও কিন্তু এটার ব্যতিক্রম না। বাংলাদেশে যে ভূগোল চর্চাটা হয় সেই চর্চাতেও এই যে দুটো যে দৃষ্টিভঙ্গিগুলো, এই দৃষ্টিভঙ্গির আঙ্গিকটাও এই পদ্ধতিকে অনুসরণ করে। এক্ষেত্রে কোনো বিষয়ের মূল্যায়ন ও গবেষণা দুটো দিক অনুসরণ করছে। কোনটা, কোনটা? একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ বা ফলিত অথবা সংখ্যাতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি। আরেকটি দৃষ্টিভঙ্গি হচ্ছে কোয়ালিটেটিভ, গুণগত বা তাত্ত্বিক বা বর্ণনামূলক দৃষ্টিভঙ্গি। ঠিক আছে? কোন জায়গা থেকে এই দুটো অ্যাপ্রোচকে আনা হচ্ছে? এখন আমি কিছু বৈশিষ্ট্য দিচ্ছি যে কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচে আসলে কোন দিকগুলোকে নির্দেশনা দেয়া হয়। এটা দিলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো লজিক্যাল, এক্সপেরিমেন্টাল, এম্পিরিক্যাল, predetermined, structure statistical, prediction, hypothesis testing, artificial, representative, secondary instrumental, precise. বুঝতে পারছো কি? এখানে কিন্তু একটা ডিপেন্ডেন্সি আছে। এই বৈশিষ্ট্যগুলোর একটা ডিপেন্ডেন্সি আছে। যে একটা লজিক উপস্থাপন করতে হবে তাহলে কোন বিষয়ের লজিক? একটা এক্সপেরিমেন্ট করতে হবে, কোন বিষয়ের এক্সপেরিমেন্ট করতে হবে? যে প্রি-ডিটারমাইন্ড স্ট্রাকচার স্ট্যাটিস্টিক্যাল, অর্থাৎ স্ট্যাটিস্টিক্সটাকে নেয়া হবে কোন বিষয়গুলোর? এই জায়গা থেকেই আসলে কোয়ালিটেটিভ অ্যাপ্রোচটাকে আগে মূল্যায়ন করা হয়। দেখো কোয়ালিটেটিভ অ্যাপ্রোচগুলো কিরকম? সিম্বলিক,
ন্যাচারালিস্টিক, অর্থাৎ নেচার থেকে যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখব সেগুলোকেই আবার কোয়ান্টিটেটিভে আমরা স্ট্যাটিস্টিক্যাল, এম্পিরিক্যাল বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করা হচ্ছে। তারপর দেখো সাবজেক্টিভ, ডেসক্রিপশন, ডিসকভারি। ডিসকভারি বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যে কোয়ালিটেটিভ অ্যাপ্রোচে নতুন একটা বিষয়কে আবিষ্কার করা হচ্ছে। সেটাকেই আবার কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচে যে কি করা হচ্ছে, হাইপোথিসিস টেস্ট করা হচ্ছে, রিপ্রেজেন্টেটিভ এবং সেকেন্ডারি ইনস্ট্রুমেন্টাল দিয়ে সেটাকে আবার প্রুফ করা করা হচ্ছে। তারপর দেখো জেনারেটিং, ফ্লেক্সিবল, ইভলভিং, ন্যাচারাল, থিওরিটিক্যাল, প্রাইমারি, ইনস্ট্রুমেন্টাল, কম্প্রিহেন্সিভ। ঠিক আছে? তাহলে কিন্তু সমন্বিতভাবে কোয়ালিটেটিভ অ্যাপ্রোচটা হচ্ছে একেবারে প্রাথমিক অ্যাপ্রোচ, এবং যেই অ্যাপ্রোচ থেকে আমরা আবার ফলিত অ্যাপ্রোচের দিকে যাচ্ছি। এই হলো কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ অ্যাপ্রোচ। এই জায়গাটা ক্লিয়ার না হলে আজকের আলোচনাটা আসলে বৃথা হবে। ঠিক আছে শিক্ষার্থীরা? শিক্ষার্থীরা, তোমাদের কি মনে আছে কিনা জিওগ্রাফির যে সংজ্ঞাগুলো ছিল, সেখানে কিন্তু একেবারে প্রাথমিক স্টেজে যে সংজ্ঞা বা প্রাথমিক স্টেজে চিন্তা ভাবনাগুলো, সেখানে কোয়ালিটেটিভ অ্যাপ্রোচটাকে আমরা দেখেছি বেশি পরিমাণে জোর দেয়া। আর তারপরে আস্তে, আস্তে করে যখন আধুনিক মডার্ন জিওগ্রাফিতে প্রবেশ করল, তখন কিন্তু অর্থাৎ ৫০-৬০ এর দশকের পর থেকে এই কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচটা ভূগোলে অন্তর্ভুক্ত হয়েছে। ড্যাডলি স্ট্যাম্পের ৬০ এর দশকে তিনি যে ফলিত বিজ্ঞান যে বইটি, তার সেখানে যে ভূগোলের কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচে ভূগোলবিদরা মানুষ ও পরিবেশের পারস্পরিক সম্পর্ককে ক্ষেত্রীয় সমীক্ষার মাধ্যমে, ক্ষেত্র মানে কি? অবস্থানটাকে বোঝানো হচ্ছে। সমীক্ষার মাধ্যমে কি করছে? প্রণালীবদ্ধ নিরপেক্ষভাবে তথ্য সংগ্রহ করে প্রতিষ্ঠা করেন এবং ব্যাখ্যা করে মানচিত্র প্রদান করেন। ঠিক আছে? তুমি দেখো যে এখানে কিন্তু কোয়ালিটেটিভ অ্যাপ্রোচ থেকে ডেটা নিয়ে তারপরে নিরপেক্ষভাবে তথ্য সংগ্রহ করতে হবে এবং সেগুলোকে প্রতিষ্ঠা করা, ব্যাখ্যা করা এবং একটা কিছু রিপ্রেজেন্ট করা হচ্ছে। পরবর্তীতে কুন্তলা লাহিড়ী দত্ত, তার প্রসঙ্গটা আসলে আনতেই হবে, কারণ জিওগ্রাফিতে যে অ্যাপ্রোচ গুলো আছে এখানে তার যে বই সেটা অনেক বেশি স্পষ্ট করে আমাদের, বিশেষ করে বাংলা ভাষাভাষীর জন্য অনেক স্পষ্ট করে তিনি কিছু দিক নির্দেশনা দিয়েছেন। যেমন দেখো তিনি স্পষ্ট করে বলেছেন, কোয়ালিটেটিভ ভূগোল হলো বিশুদ্ধ বিজ্ঞান আর কোয়ান্টিটেটিভটা হচ্ছে কি বিশুদ্ধ বিজ্ঞানের প্রসারিত অঙ্গ। একই বিষয় কিন্তু দেখো যে এর আগের যে আলোচনা তার ধারাবাহিকতায় ছোট্ট করে তিনি বিষয়টাকে বলে দিয়েছেন যে এটা হচ্ছে একটা কোয়ালিটেটিভটা হচ্ছে বিশুদ্ধ বিজ্ঞান, আর সেই বিজ্ঞানটাকে আরো স্প্রেড করে দেওয়া হয়েছে কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচে। দুটি দৃষ্টিভঙ্গির প্রত্যেকটিতে যে প্রাপ্ত ফলাফলকে স্থানিক প্রভেদের আলোকে, স্থানিক প্রভেদটা কি? এরিয়াল ডিফারেন্সিয়েশন, এর আলোকে মন্তব্য উপস্থাপন করা হয়। প্রতিনিয়ত কোর্স ও পাঠ্যক্রম পরিবর্তন, শিক্ষণ পদ্ধতি পরিবর্তন, মাঠ জরিপ, তথ্য প্রযুক্তিগত জ্ঞানের সাথে ভূগোলের সংমিশ্রণ ইত্যাদি বাংলাদেশের ভূগোল চর্চার তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির সাথে সাথে সংখ্যাতাত্ত্বিক দৃষ্টিভঙ্গিকে সমৃদ্ধ করেছে। আমরা কিন্তু আমাদের ফোকাসটা হচ্ছে বাংলাদেশের অ্যাসপেক্টে। এতক্ষণ আলোচনা ছিল যে বিষয়টা কি, এখন আমরা বাংলাদেশের অ্যাসপেক্টে কথা বলছি। তারপরে দেখো বাংলাদেশে উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া সামাজিক অর্থনৈতিক সমস্যাগুলোর সমাধানে ভৌগোলিক জ্ঞান ও তথ্য পদ্ধতি, প্রযুক্তি ও নিয়ামকগুলো ব্যবহারিক প্রয়োগের ফলে সংখ্যাতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি প্রসার লাভ করেছে। যেমন গুণগত দৃষ্টিভঙ্গিতে ভূমিরূপ বিজ্ঞান, জলবায়ু বিজ্ঞান, সমুদ্র বিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়। কিন্তু ভূগোলের এইসব তাত্ত্বিক জ্ঞান ও দক্ষতার মাধ্যমে সব ধরনের সামাজিক ও অর্থনৈতিক সমস্যাগুলো সমাধান করা যায় না। এর ফলে পারিসরিক ও মানুষ সংক্রান্ত জ্ঞানগুলো অর্থহীন হয়ে পড়ে, আর যার ফলে যে উদ্ভব হয় সংখ্যাতাত্ত্বিক দৃষ্টিভঙ্গির। ঠিক আছে কিনা? যেই আলোচনাগুলো কোয়ালিটেটিভ অ্যাপ্রোচে যে বিষয়গুলো আলোচনা করা হয় সেগুলো কি করছে? সামাজিক ও অর্থনৈতিক সমস্যাগুলো সমাধান দিতে পারছে না। তেমনই একটি চাহিদা থেকে মানুষের ভূগোলবিদরা তাদের গবেষণাকে আরো প্রসারিত করে সংখ্যাতাত্ত্বিক দৃষ্টিভঙ্গির উদ্ভব করেছে। এবং এই সংখ্যাতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি কোনো তাত্ত্বিক কেন্দ্র বা নিয়মকানুনে গড়ে ওঠেনি, বরং বিশেষ সময়ে বিশেষ প্রয়োজনে নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ, পরিমাপ, ব্যাখ্যা, মূল্যায়ন
ও রূপায়ণ করা ও পরিকল্পনার উপর জোর দিয়ে থাকে। ঠিক আছে? এরপরে আমরা দেখব কিভাবে করে আস্তে, আস্তে বাংলাদেশের পাঠ্যে পঠনে জিওগ্রাফিটা অন্তর্ভুক্ত হলো, প্রসারিত হলো, বর্তমান স্টেজে এসে পৌঁছালো। ডেভেলপমেন্ট অফ জিওগ্রাফি ইন বাংলাদেশ। বাংলাদেশে ভূগোলের বিকাশ শুরু হয়েছিল বৈদিক যুগে গুণগত দৃষ্টিভঙ্গির আলোকে। বৈদিক যুগ বলতে অনেক পেছনে কিন্তু খ্রিস্টপূর্বাব্দ 4000 থেকে 2000 খ্রিস্টপূর্ব পর্যন্ত সময়টা। এই সময়টা হোল ভারতবর্ষের অ্যাসপেক্ট একটু কল্পনা করতে হবে। শুধুমাত্র বাংলাদেশের অ্যাসপেক্টে না। ঠিক আছে? তখন কি হয়েছে? প্রাচীন যে ধর্মগ্রন্থগুলো ছিল ওই যে অনেক আমার মনে হয় তোমরা নামটাও শুনেছ ঐতরেয় ব্রাহ্মণ। এখানে বলা আছে যে সূর্য কখন উদিত হয় না বা অস্ত যায় না। অর্থাৎ জিওগ্রাফির কিন্তু একটু, একটু করে নলেজ গুলো ডেভেলপ করেছে। তারপরে দেখো আবার শ্রীমদ্ভবত যে আছে আরেকটা ধর্মগ্রন্থ সেখানে কিন্তু গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র, বিতস্তা সহ ৪৪ টি নদীর নাম দেয়া আছে। এগুলো কিন্তু জিওগ্রাফির ফেনোমেনা, তাই না? জিওগ্রাফির উপাদান। তারপরে এই ভূভারতের উপর দিয়ে বয়ে গেছে। এই গ্রন্থে বলা আছে যে এই ৪৪ টি নদী ভূভারতের উপর দিয়ে বয়ে গেছে। প্রাচীন এই যুগে অর্থাৎ বাংলাদেশে পাশ্চাত্য রীতিতে ভূগোলের চর্চা শুরু হওয়ার পূর্বে ভূগোল শিক্ষা ব্যবস্থাটা প্রসার লাভ করত সংস্কৃত ভাষায়, দক্ষ পণ্ডিতগণের মাধ্যমে। প্রাচীন ওই সময় কিন্তু তোমাদের জানা আছে যে আ পণ্ডিতগণরা শিক্ষা দান করতেন। তো তাদের যে ভাষা ছিল সংস্কৃত। এরকম করে, করে ইনিশিয়াল স্টেজটা আ শুরু হয়েছিল। ধর্মগ্রন্থগুলোতে বিভিন্ন রাজসভার কবিদের বিভিন্ন কবিতায় এভাবে করে আস্তে, আস্তে করে। এরপরে পাশ্চাত্য রীতিতে পাঞ্জাব ইউনিভার্সিটির কথা ১ম এই বলতে হচ্ছে। পাশ্চাত্য রীতি বলতে এরপরে এই যে সময়টা শুরু হয়েছিল, এই ধরনের এরকম আস্তে, আস্তে করে ডেভেলপ করতে, করতে তোমার যখন ব্রিটিশদের সময় আসলো, সেই সময়ে ব্রিটিশদের ১ম যেই ইউনিভার্সিটিতে জিওগ্রাফির পঠন শুরু হয়, সেটি হলো পাঞ্জাব ইউনিভার্সিটি। এটি ১৮৮২ সালে স্থাপিত হয়েছে, প্রতিষ্ঠা লাভ করেছে, কিন্তু জিওগ্রাফি ডিপার্টমেন্টটা এখানে ওপেন করা হয়েছিল ১৯২০ সালে। তারপরে আলিগড় ইউনিভার্সিটি। এটি ১৮৭৫ সালে প্রতিষ্ঠা লাভ করে এবং জিওগ্রাফি ডিপার্টমেন্ট খোলা হয় ১৯২৪ সালে। পাটনা ইউনিভার্সিটি ১৯১৭ সালে স্থাপিত হয় এবং জিওগ্রাফি ডিপার্টমেন্ট ওপেন হয় ১৯২৭ সালে। এলাহাবাদ ইউনিভার্সিটি এটি ১৮৮৭ সালে প্রতিষ্ঠা লাভ করে এবং জিওগ্রাফি ডিপার্টমেন্ট ওপেন করা হয় ১৯৩৭ সালে। কলকাতা ইউনিভার্সিটি এটি ১৮৫৭ সালে স্থাপিত হয় এবং জিওগ্রাফি ডিপার্টমেন্ট ওপেন হয় ১৯৩৯ সালে। এভাবে করে তারপরে আস্তে, আস্তে করে আরো স্প্রেড হয়। ১৯৪১ সালের মাস্টার্স পর্যায়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভূগোল পাঠদান শুরু হয়। তারপরে দেখো একেবারে আছে বানারসি, লুধিয়ানা, মাদ্রাজে যে ভূগোল পাঠ্যক্রম শুরু হয়। ১৯৫১ থেকে ৬১ এর মধ্যে ধাওয়ার, পুনে, রাঁচি, ওসমানিয়া, ভাগলপুর, সাগর, বরোদা, গুয়াহাটি, গোরখপুর, মহীশূর, দিল্লি বিশ্ববিদ্যালয়ে আস্তে, আস্তে করে জিওগ্রাফির পাঠদান শুরু হতে থাকে। এটি হচ্ছে অবিভক্ত বাংলার কথা বলা হলো। এরপরে তারপর আরো একটু আছে অবিভক্ত বাংলাতেই ঢাকা ইউনিভার্সিটির শুরু হয়। ১৯২১ সালে ঢাকা ইউনিভার্সিটি যখন শুরু হয় তখন আসলে খুব ছোট্ট পরিসীমা নিয়ে এর পাঠদান শুরু হয়েছিল। তারপরে কি হলো ১৯৪৮ সালে এই ইউনিভার্সিটিতে জিওগ্রাফি ডিপার্টমেন্ট খোলা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় ২৭ বছর পরে এখানে ভূগোল বিভাগ শুরু হয় এবং অধ্যাপক নাসির আহমেদের নেতৃত্বে বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত করা হয়। এখানে যে বিষয়গুলোকে পড়ানো হয় সেই কোর্সগুলো হচ্ছে তোমার দেখো অনার্সের ছাত্রছাত্রীদের ভৌগোলিক জ্ঞান ও ধারণা, ভূমিরূপ বিজ্ঞান, জলবায়ু বিজ্ঞান, মাটি ও জৈব ভূগোল, অর্থনৈতিক ভূগোল, জনসংখ্যা ভূগোল, বসতি ভূগোল, সংখ্যাতাত্ত্বিক ভূগোল। এগুলো কিন্তু আলাদা, আলাদা করে একেকটা সাবজেক্ট হিসেবে একটা কোর্স হিসেবে পড়ানো হয়। আঞ্চলিক ভূগোল রয়েছে, গবেষণা পদ্ধতি, তত্ত্বীয় বিষয়গুলো, অঙ্কন বিজ্ঞান, ভূসংস্থানিক জরিপ, স্থানীয় বৈচিত্র্যসূচক মানচিত্র বিশ্লেষণ, আকাশ থেকে গৃহীত আলোকচিত্র, দূর অনুধাবন, কলা কৌশল ও বহিরঙ্গন কলা কৌশল ইত্যাদি ব্যবহারিক বিষয়গুলো অন্তর্গত।
মানে এই কোর্সগুলোর নাম বলা হচ্ছে এই কারণে যে তোমরা বুঝতে পারবে যে ইউনিভার্সিটি গুলোতে কোন কোর্সগুলো দিয়ে শুরু হয়েছে এবং আস্তে, আস্তে করে কোন কোর্সগুলো নতুন, নতুন যে বিশ্ববিদ্যালয় ওপেন হচ্ছে সেখানে কিভাবে করে কে বিশ্লেষণ করা হচ্ছে। শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখতে, দেখতে আমরা আমাদের এই কোর্সটির এই অনার্স ১ম বর্ষ জিওগ্রাফিক্যাল থটস অ্যান্ড কনসেপ্ট এর একেবারেই শেষে চলে আসছি। তোমরা নিশ্চয়ই আজকের আলোচনার যে টাইটেল গুলো আছে সেগুলো দেখে বুঝতে পারছো। আমরা কোন, কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যদি তোমাদের হাতে সিলেবাসটা থাকে তাহলে একটু মিলিয়ে নিতে পারো। আমরা সিলেবাসে যে আ একেবারে বেসিক যে পয়েন্টস গুলো ছিল জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট সেটি আমরা ক্লাসে আলোচনা করেছিলাম। এরপর ক্লাসিক্যাল জিওগ্রাফি, জিওগ্রাফি ইন মিডল এজ, মডার্ন জিওগ্রাফি, জার্মান, ফ্রেঞ্চ, অ্যাংলো আমেরিকান জিওগ্রাফি, গ্রেট ডিসকভারি এই বিষয়গুলো আসলে আ একেবারে আলাদা, আলাদা করে নেয়ার সুযোগ COVID-19 এর আগে আসলে না পাওয়া গেলেও মোটামুটি টাচ করা হয়েছিল। আর সেই হিসেবে আমি পরবর্তীতে যে মেজর ভিউজ গুলো ছিল ৭ নাম্বার টপিক, সেই টপিকটা আমি আমার টিউটোরিয়ালে দিয়েছি। আর আজকে আমি বাকি যে ৩ টে টপিক আছে কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ ডেভেলপমেন্ট অফ জিওগ্রাফি ইন বাংলাদেশ, স্ট্যাটাস অফ জিওগ্রাফি ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের অ্যাসপেক্টে ৩ ধরনের বিষয় আজকে আলোচনা করা হবে। আর এটাই হচ্ছে এই কোর্সের শেষ আলোচনা। তোমাদের যদি কোথাও কোনো জায়গায় বিন্দুমাত্র কনফিউশন থাকে অথবা কোনো জায়গা যদি নতুন করে টিউটোরিয়াল দেওয়ার দরকার হয় অথবা বোঝার দরকার হয়, তোমরা আমাকে মেসেঞ্জার গ্রুপে জানিয়ে দিতে পারো। আবার আমার যে টিউটোরিয়াল গুলো আছে সেগুলোর কমেন্টস এ দিতে পারো। আর টিউটোরিয়াল গুলো YouTube এর মাধ্যমে দেওয়ার সবচেয়ে বড় যে লক্ষ্যটা ছিল যে অনেক স্টুডেন্টস আমি দেখেছি যে তোমরা পরে এড হয়েছো গ্রুপে। এখন যারা পরে এসেছো তাদের জন্য যেন খুব সহজে আ ডাউনলোড করে নিয়ে নোট করে নিতে পারো। আবার একটু পয়েন্ট করে নিয়ে টিউটোরিয়াল গুলো দেয়া হয়েছে যাতে করে নোট করার সময় বই হাতে না থাকলেও মোটামুটি একটা ধারণা তোমাদের যেন থাকে। আর পরীক্ষার আগে সেই ধারণার সাথে বই এড করে নিয়ে আশা করছি পরীক্ষাগুলো ভালো দিতে পারবে। তো চলো আমরা আজকে আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। এরপর যে বিশ্ববিদ্যালয়ের নাম বলবো, আমার মনে হয় ছবি দেখে তোমরা বুঝে গেছো ইতোমধ্যে। বাংলাদেশের সর্বোচ্চ শহীদ মিনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এটি এস্টাবলিশড হয় ১৯৭০ সালে এবং জিওগ্রাফি ডিপার্টমেন্টও একই সাথে ওপেন করা হয়। অর্থাৎ শুরু থেকেই এখানে জিওগ্রাফির পাঠদান শুরু হয়েছিল। এবং শুরুতে যে যে প্রফেসররা ছিলেন তারা ছিলেন এএফএম কামালউদ্দিন স্যার, তারপরে এম কলিমুল্লাহ স্যার, মেজবাহ সালিহিন স্যার, মহিউদ্দিন মিয়া, মিরাতুন ফাতেমা কার্টোগ্রাফার হিসেবে ছিলেন। তারপরে যে শিক্ষকদের নাম বলল, আমি আসলে এই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। আর আমার খুব সৌভাগ্য হয়েছিল এই যে স্যারদের কথা বলব তাদের জীবনের শেষ
দিকের স্টুডেন্ট আমরা। আমাদের ব্যাচ এবং কাছাকাছি যে ব্যাচগুলো ছিল। দেখো সালেহীন স্যারকে আমরা পেয়েছি। প্রফেসর মেসবাহ সালেহীন, প্রফেসর কে মওদুদ ইলাহি, প্রফেসর দারা শামসুদ্দিন স্যার, যার গল্প কিছুক্ষণ আগে করলাম। প্রফেসর সুভাষচন্দ্র স্যার, মির্জা মফিজউদ্দিন স্যার, কে আজিজুল হক ভূঁইয়া স্যার, এইচ.এম. রায়হান শরীফ, প্রফেসর আফজাদ হোসেন চৌধুরী, প্রফেসর আলামিন মোহাম্মদ, সাবিহা সুলতানা ম্যাডাম, প্রফেসর রাজিয়া সুলতানা ম্যাডাম, প্রফেসর মোহাম্মদ শামসুল আলম স্যার, প্রফেসর শেখ মঞ্জুরুল হক স্যার, প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম, জনাব মোহাম্মদ সাজিদ আশরাফ করিম, জনাব খন্দকার মোহাম্মদ শরীফুল হুদা, জনাব শেখ তৌহিদুল ইসলাম। আসলে এই স্যারদের প্রত্যেকের সাথে প্রত্যেকের ক্লাসই আমরা পেয়েছি। আমার উম আ কিছুদিন আগে আসলে মির্জা মফিজউদ্দিন স্যার মৃত্যুবরণ করেছেন এই করোনাকালীন সময়েই। তার আরো ডিফিকাল্টিজ ছিল। কিন্তু তার যে অবদানগুলো, তাদের যে অবদানগুলো, এগুলো আসলে আমরা সরাসরি দেখার সৌভাগ্য হয়েছে। যে কিভাবে করে মানে শুধুমাত্র কোয়ালিটেটিভ অ্যাপ্রোচ থেকে জিওগ্রাফিটাকে দেখা না, কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচটাকে কিভাবে করে কাজে নিয়ে আসতে হবে, সেই জায়গাটায় একটা কঠিন জোর ছিল তাদের। আমি এই ইউনিভার্সিটি সম্পর্কে একটু ডিটেইলস বলতে পারছি এই কারণে যেহেতু আমি তোমাদের বললাম যে আমার সুযোগ হয়েছে তাদের ক্লাসগুলো পাওয়ার। তারা যেমন দেখো দার শামসুদ্দিন স্যারকে দেখেছি যে কিভাবে করে তিনি হিউম্যান জিওগ্রাফি হিস্টোরিক্যাল সাইটটাকে ডেভেলপ করেছেন। আবার একই সাথে আম যে দূরনৌধাবন চিত্র, আকাশ চিত্রগুলোকে কিভাবে করে এড করে নিয়ে নতুন, নতুন দিক উন্মোচন করা যায়। প্রফেসর শামসুল আলম স্যার এবং প্রফেসর দারা শামসুদ্দিন স্যার দুজনে আমার সুপারভাইজার ছিলেন পিএইচডির। এবং আমার পিএইচডি সাইটটা ছিল হিউম্যান জিওগ্রাফি এবং ফিজিক্যাল জিওগ্রাফি দুটোর একটা কম্বিনেশন। এবং যখন আমার ভাইবা হচ্ছিল তখন চিটাগং ইউনিভার্সিটির প্রফেসর মিজানুর রহমান স্যার ছিলেন, ঢাকা ইউনিভার্সিটির একজন ম্যাডাম ছিলেন। আম তে আ আসলে তারা এই যে একটা নতুন দিক উন্মোচন করা, মানে জিওগ্রাফিতে নতুন, নতুন আঙ্গিকে এই যে সব ইউনিভার্সিটিরই প্রফেসর লেভেলে যারা আছেন, যারা বিভিন্নভাবে গবেষণায় যুক্ত আছেন, তারা আসলে একটা নতুন দিক উন্মোচন করেন। এভাবে করেই না জিওগ্রাফিটা বাংলাদেশে আসলে ডেভেলপ করেছে। খুব ক্ষুদ্র পর্যায় থেকে না। তাদের দীর্ঘদিনের অধ্যবসায়, দীর্ঘদিনের প্রচেষ্টা বিভিন্নভাবে এই সাবজেক্টটাকে বাংলাদেশে এস্টাবলিশ করতে সাহায্য করেছে। তারপর গভর্নমেন্ট কলেজের অবদানগুলোও আছে, সেটা আমরা আস্তে, আস্তে আসবেও। তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রিমোট সেন্সিং, জিআইএস এর আম একটা আলাদা করে কোর্স, একটা আলাদা করে ইনস্টিটিউট খোলা হয়েছে। এবং এই ইনস্টিটিউটটা জিওগ্রাফির টিচার প্রফেসর মোহাম্মদ শেখ তৌহিদুল ইসলাম স্যারের একটা বিশাল, তার একটা ইন্সপিরেশন, তার যে একটা প্রচেষ্টার ফল এটা। এবং শাহেদুর রশিদ স্যারের প্রচেষ্টাও বলতে হবে অবশ্যই। এবং প্রফেসর শাহেদুর রশিদ স্যার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন তারা জিওগ্রাফিটাকে ডেভেলপ করার জন্য। বাংলাদেশে যেন জিওগ্রাফির আরো বেশি উত্তরোত্তর উন্নয়ন ঘটে। এবং সেক্ষেত্রে দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে বিষয়গুলোকে অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে নতুন যে দিকগুলো আনা হয়েছিল সেটা সমুদ্র বিজ্ঞান, উন্নয়নের ভূগোল, জিআইএস, পারিসরিক উপাত্ত বিশ্লেষণ, সম্পদ ব্যবহার নীতি, সংখ্যাতাত্ত্বিক ভূগোলের নদীজ ভূমিরূপ, উচ্চতর সমুদ্র বিজ্ঞান, পরিবেশ ও বাস্তু সংস্থান, পানি সম্পদ ব্যবস্থাপনা, কৃষি ভূগোল, অভিগমন ভূগোল, বসতি গৃহায়ন ভূগোল, তারপরে ভূমি ও মূল্যায়ন, ফলিত ভূমিরূপ বিজ্ঞান, অঙ্কন বিজ্ঞান। এই তো আর এইভাবে করেই আরো নতুন, নতুন দিক স্প্রেড করেছে। আর আমি যে স্যারদের কথা উল্লেখ করলাম, তারা ছাড়াও আসলে আরো অনেক অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা এবং প্রেজেন্ট সময়ে আরো অনেক প্রফেসর আছেন, স্যাররা আছেন, গভর্নমেন্ট কলেজগুলোতে আছেন, জাতীয় বিশ্ববিদ্যালয় পর্যায়ে আছে। মানে সবারই একটা প্রচেষ্টা, সম্মিলিত প্রচেষ্টার ফল ডেভেলপমেন্ট অফ জিওগ্রাফি ইন বাংলাদেশ। এখানে অনেক কলেজে দেখা যাচ্ছে, অনেক ইউনিভার্সিটিতে ৩ বছরের, বেশিরভাগ ইউনিভার্সিটিতেই এটা অবশ্য ৩ বছরের অনার্স কোর্স, ১ বছরের ২ বছরের মাস্টার্স। তারপরে আস্তে, আস্তে করে এটি কি হলো ৭০-৮০ দশকে এসে কি হয়ে যাচ্ছে, হয়েছে ৪ বছরের অনার্স কোর্স, ৮০ দশকের পরবর্তীতে ৪ বছরের অনার্স কোর্স এবং ২ বছরের ১ বছরের মাস্টার্স কোর্স। এভাবে করে আম এটাকে কোর্সটাকে একটু ডিফারেন্ট করা হয়েছে। এবং যেটা দেখা গেছে যে আগে একটা সময় ছিল যে মাস্টার্স কমপ্লিট না হলে কিছু, কিছু গ চাকরিতে এপ্লাই করা যাবে না। কিন্তু তারপরে কি হলো, আম পরবর্তীতে এই ধারণাগুলো চেঞ্জ করে কি করা হয়েছে যে ৪ বছরের মেয়াদি, ৪ বছর মেয়াদি অনার্স কোর্স করলে সেই চাকরিগুলোতে এপ্লাই করা যাচ্ছে। এভাবে করে কোর্সেরও গঠনে চেঞ্জ আনা হয়েছে।
বাংলাদেশে যে ইউনিভার্সিটিতে জিওগ্রাফিটা অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা হচ্ছে চিটাগং ইউনিভার্সিটি। এটি ১৯৬৬ সালে ওপেন করা হয়েছে এবং ১৯৯৮ সালে এখানে জিওগ্রাফি ডিপার্টমেন্ট খোলা হয়েছে। এখানকার জিওগ্রাফি ডিপার্টমেন্ট এখানে আসলে পুরো বিল্ডিংটাতেই জিওগ্রাফি ডিপার্টমেন্ট এরকম না। জাহাঙ্গীরনগরের ক্ষেত্রেও অনুষদ, আ একটা অনুষদ, সেই অনুষদের একটা অংশ হচ্ছে এ এই সাবজেক্টটা। আর চিটাগং ইউনিভার্সিটির কথাও যেহেতু শুরুর দিকে ছিল, এখানেও জিওগ্রাফি ডেভেলপমেন্টের ভূমিকা অপরিসীম। তারপরে দেখো, এরপর আমরা আলোচনা করব ন্যাশনাল ইউনিভার্সিটির কথা। তোমরা তো জানো যে একটা সময় এই যে কলেজগুলোতে যে এখন যে তোমরা ঢাকা ইউনিভার্সিটির অধিভুক্তি আছো, তো একটা সময় কিন্তু এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে পঠন-পাঠন সরকারিভাবে শুরু হয়েছে বিষয়টা এরকম না। পূর্ববর্তী সময়ে যেই কলেজগুলোতে জিওগ্রাফি ছিল সেগুলো তো আছেই। নতুন, নতুন কলেজে আরো এই সাবজেক্ট খোলার চেষ্টা করা হচ্ছে প্রতিনিয়তই। যেমন ন্যাশনাল ইউনিভার্সিটি ১৯৯২ সালে স্টার্ট হয়েছে। কিন্তু এর যে অধিভুক্তি যেমন যশোরের এমএম কলেজ, তারপর রাজশাহী কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেটি এখন সেটি কিন্তু একটা সময় কলেজ ছিল। এই কলেজ, জগন্নাথ কলেজ এগুলোতে আম স অনেক আগেই দেশের স্বাধীনতার পূর্ব থেকেই এই কলেজগুলোতে জিওগ্রাফি পড়ানো হতো। আসলে জিওগ্রাফির ডেভেলপমেন্টটা উম আ ধীরে, ধীরে হয়েছে এবং পঠন-পাঠনে যে প্রযুক্তিগত উন্নয়ন এই জায়গাগুলোতেও খুব ধীরে আ আম এস্টাবলিশ হয়েছে। এখন দেখো অনেক ইউনিভার্সিটিতেই রিমোট সেন্সিং জিআইএস খুব কমন একটা টুলস যেটি দিয়ে এনালাইসিস করা হয় ডেটা। কিন্তু একটা সময় একটু খুব টাফ ছিল। তোমরা আস্তে, আস্তে তোমাদের যে প্র্যাকটিক্যাল ক্লাস আছে সেখানেও তোমরা দেখবে যে কি ধরনের টুলস গুলো আমরা ব্যবহার করি এনালাইসিস এর ক্ষেত্রে। আমরা কোয়ালিটেটিভ অ্যাপ্রোচ টাকে কোন জায়গা থেকে কতখানি জোর দিয়ে করছি আর কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ টাকে অর্থাৎ একটা কথা মাথায় রাখতে হবে যে সামাজিক অর্থনৈতিক যে সমস্যার সমাধানে কিন্তু কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ টা জোর দিচ্ছিল। তাহলে এই জায়গাটা আমরা কতটুকু জোর দিচ্ছি আসলে আমাদের পঠন-পাঠনে এটা তোমরা নিজেরাই তোমাদের এনালাইসিস এ দেখতে পারবে। আর আজকের আলোচনা আসলে মূলত একটা সমন্বিত আলোচনা। এটি কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটিভ অ্যাপ্রোচ ইন বাংলাদেশ, ডেভেলপমেন্ট অফ জিওগ্রাফি ইন বাংলাদেশ, স্ট্যাটাস অফ জিওগ্রাফি ইন বাংলাদেশ সবটা ৩ টা জিনিস একসাথে করেই আলোচনাটা করা হয়েছে। আমার মনে হয় তোমরা আলাদা, আলাদা করেও বিষয়গুলোকে এনালাইসিস করতে পারবে। তোমরা তো জানো যে এখন তোমরা ঢাকা ইউনিভার্সিটির অধিভুক্ত। ঢাকা ইউনিভার্সিটির ৭ টা কলেজ ঢাকা ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত হয়ে এখন কাজ করবে। এখন এই যে একটা নতুন আঙ্গিক, এই আঙ্গিকও কিন্তু পঠন-পাঠনের যে সিলেবাস গুলো রয়েছে সেখানে নতুন একটা আঙ্গিক এনেছে। যেমন দেখো আগে যেই কোর্স কনটেন্ট গুলো ছিল সেগুলো কিন্তু এখন চেঞ্জ হয়েছে। এই চেঞ্জ গুলো আবার কিভাবে এসেছে? আমাদের যে আ যে স্যাররা আছেন, আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত যে অধিভুক্তি যে কলেজের যে স্যাররা ছিলেন, তাদের ভেতর যারা প্রফেসর লেভেলে আছেন, তারপর সিনিয়র যে স্যাররা আছেন, তোমাদের কিন্তু খুব ভাগ্য ভালো যে তোমরা এখন কবি নজরুল কলেজে আছো, তোমরা সাদিক স্যারকে পাচ্ছ। সাদিক স্যারও এই ভূগোলের এই কনটেন্ট চেঞ্জ এর একজন একজন সদস্য। তিনিও ঢাকা ইউনিভার্সিটির অন্য প্রফেসরদের সাথে তিনি সহ আরো আমাদের বেশ কিছু স্যার তারা একসাথে মিলে কনটেন্টটাকে চেঞ্জ করেছেন। এই যে চেঞ্জ গুলো আসে এগুলোই কিন্তু আসলে ডেভেলপমেন্টের একটা নতুন ধারা অব্যাহত রাখা। এই চেঞ্জ এর ক্ষেত্রে দেখা গেছে আরো যে যারা এবং এই সাবজেক্টটাকে গভর্নমেন্ট পর্যায়ে যে স্যাররা এই সাবজেক্টটাকে ডেভেলপমেন্টের জন্য চেষ্টা করে যাচ্ছেন ডক্টর ফারুক হোসেন স্যার, বাহাদুর হোসেন ভূঁইয়া স্যার, তারপর নতুনদের ভিতরে মোহাম্মদ শাহ আলম স্যার আছেন। আমার এই মুহূর্তে তাদের কথাই মনে পড়ছে। আরো স্যাররা আছেন। আমার মনে হয় পরবর্তীতে গল্পে, গল্পে বের হয়ে আসবে আমাদের অন্য কোনো কোর্সে। আ এই যে নতুন আঙ্গিকের চেষ্টা করে যাওয়া, এগুলো জিওগ্রাফি বাংলাদেশের জিওগ্রাফি ডেভেলপমেন্ট এ অনেক বড়, বড় ভূমিকা রেখে আসছে। জিওগ্রাফির যে আলোচনা সেখানে ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে এনজিও, গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট বিভিন্ন প্রতিষ্ঠান, প্রফেশনাল জিওগ্রাফিক্যাল অ্যাসোসিয়েশনস রয়েছে বেশ কিছু। তার ভেতরে দেখো গবেষণাধর্মী বিষয় হিসেবে ১৯৫৫ সালে পূর্ব পাকিস্তান ভূগোল সোসাইটি প্রতিষ্ঠিত হয়। যা বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭১ সালে বাংলাদেশ ভূগোল সোসাইটির নামকরণ করা হয়। এরপর ১৯৭২ সালে বাংলাদেশ জাতীয় ভূগোল সমিতি প্রতিষ্ঠা করা হয়। তারপরে বিশ্ববিদ্যালয়গুলোতে যেমন ঢাকা ইউনিভার্সিটিতে রয়েছে ডুগা অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি জিওগ্রাফার্স অ্যাসোসিয়েশন। তারপরে হচ্ছে বাংলাদেশ ইয়াং জিওগ্রাফার্স অ্যাসোসিয়েশন একটা প্রতিষ্ঠান আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছে জুগা।
এবং প্রফেসর নজরুল ইসলামের নগর গবেষণা কেন্দ্র, সেন্টার ফর আরবান স্ট্যাটিস্টিক্স প্রভৃতি প্রতিষ্ঠানের নাম উল্লেখযোগ্য। সামগ্রিক আলোচনায় কি বলব যে ধীরে, ধীরে বিষয় হিসেবে য আত্মপ্রকাশ করা ভূগোল বিষয়ের চর্চার দৃষ্টিভঙ্গিও উত্তরোত্তর পরিবর্তন ঘটেছে। এটা নিশ্চয়ই তোমরা আমাদের আলোচনার থেকে ধারাবাহিকতায় এটাই দেখবে। ১ম দিকে এটি গুণগত দিক নিয়ে আলোচনা করলেও আস্তে, আস্তে করে এটা সংখ্যাগত এবং গুণগত দুটো দিক নিয়েই এখন বিকশিত করার চেষ্টা চলছে। বাংলাদেশে ভূগোল চর্চায় গুণগত তত্ত্বের চেয়ে সংখ্যা তত্ত্বের একটু ঘাটতি আছে কিন্তু। সেটা কিন্তু সাবজেক্ট গুলো দেখলে বোঝা যায়। বাংলাদেশের যে গাঙ্গেয় বদ্বীপের অংশবিশেষে বর্ণনামূলক তথ্য উদ্ঘাটিত হয়েছে বৈদিক যুগের ধর্মশাস্ত্র বা তার কাব্য থেকে। এতে কোনো সংখ্যামান পাওয়া যায়নি। অর্থাৎ ইনিশিয়াল স্টেজের কথা বলছি কিন্তু। সেখানে কিন্তু কোনো সংখ্যামান তত্ত্ব ছিল না। যা কিছু আছে সেগুলো হচ্ছে অনুমান নির্ভর। যেমন দেখো যে বলেছে যে ৪৪ টা নদী আছে। এই ভূমির উপর দিয়ে বয়ে গেছে। এটা হচ্ছে অনুমান নির্ভর যে তত্ত্ব সেখান থেকে বলা হয়েছে। ভূগোল চর্চার বর্তমানে ভূগোল চর্চায় প্রযোজ্য ক্ষেত্রে সাম্প্রতিক তথ্যের মাধ্যমে বিষয়গুলোকে উপস্থাপন এবং কোনো, কোনো ক্ষেত্রে গাণিতিক সূত্রের সাহায্যে উপাত্ত বিশ্লেষণ করে ফলাফল বর্ণনা কিংবা অনুসিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করা হয়। যেটা ইনিশিয়াল স্টেজে ছিল না। তার পরবর্তীতে কলেজগুলোতে যখন শুরু হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোতে যখন শুরু হয়েছে অবিভক্ত বাংলায়, তখনও এই জায়গাগুলোতে একটু ঘাটতি ছিল। কিন্তু এখন চেষ্টা করা হচ্ছে উত্তরোত্তর ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন স্টেপ গ্রহণ করা হচ্ছে। তারপরে দেখো ভূতাত্ত্বিক বিষয় উপস্থাপনে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের গবেষণামূলক ফলের সাথে যথাসম্ভব আন্তর্জাতিক মানের সমন্বয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। বিশ্লেষণ বা সংশ্লেষণের ক্ষেত্রে আদর্শ সারণী, রেখাচিত্র, গাণিতিক সূত্রের সাহায্য নেওয়া হচ্ছে। তবে স্থানিক ও কালিক মান নিয়ত পরিবর্তনশীল, তাই গুণগত দৃষ্টিভঙ্গির সাথে সংখ্যাতাত্ত্বিক দৃষ্টিভঙ্গির উন্নয়ন আসলে প্রয়োজন। এখন একদম সবশেষ কথায় যেটি বলবো সেটি হচ্ছে গুণগত দৃষ্টিভঙ্গির আলোকে সামগ্রিকভাবে যদি দেখি তাহলে বাংলাদেশে কোন, কোন বিষয়গুলো চর্চা করা হয়? ভৌগোলিক জ্ঞান ও ধারণা, ভূমিরূপ বিজ্ঞান, জলবায়ু বিজ্ঞান, মৃত্তিক ও জৈব ভূগোল, বসতি ভূগোল, কৃষি ভূগোল, রাজনৈতিক ভূগোল, আঞ্চলিক ভূগোল, নগর ভূগোল, গ্রামীণ ভূগোল, প্রাকৃতিক ভূগোল, আণবিক ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, সমুদ্র বিজ্ঞান, সম্পদ ব্যবহার নীতি, পরিবেশ ও বস্তু সংস্থান, পানি সম্পদ ব্যবস্থাপনা, অভিগমন ভূগোল, শিল্প ভূগোল, চিকিৎসা ভূগোল, নৃভূগোল ইত্যাদি। এই বিষয়গুলো সামগ্রিকভাবে দেখা যায় যে কোয়ালিটেটিভ অ্যাপ্রোচ থেকে বাংলাদেশে পাঠদান করা হয়। আর তারপর সংখ্যাতাত্ত্বিক দৃষ্টিভঙ্গির আলোকে কোন জায়গাগুলো চর্চা করা হয়? এর সংখ্যাটা একটু কম আসলে। ঘাটতি আছে যে সংখ্যাতাত্ত্বিক ভূগোল আছে মানচিত্র অঙ্কনবিদ্যা, ভূসংস্থানিক জরিপ, রিমোট সেন্সিং, ফিল্ড টেকনিক্স, অর্থনৈতিক ভূগোল, জনসংখ্যা ভূগোল, সড়ক জালি তত্ত্ব, পরিসংখ্যান ভূগোল, পরিবহন ভূগোল, ভৌগোলিক তথ্য পদ্ধতি ও পারিসরিক উপাত্ত ব্যবস্থাপনা, ভূমি ব্যবহার, ভূমি মূল্যায়ন, ফলিত ভূমিরূপ বিজ্ঞান ইত্যাদি। তাহলে আজকের সামগ্রিক আলোচনায় আশা করছি যেই ৩ টি টপিক নিয়ে কথা বলার চেষ্টা করেছি সবগুলো বিষয় তোমাদের মাথায় ঢুকেছে। এবং এই আলোচনাটাই এই পর্যন্তই আমি থামাবো। আজকের টিউটোরিয়ালটা একটু বড় হয়ে গেল যেহেতু আমি ক্লোজ করছি আজকের আমাদের কোর্সটা। এখানে দেখো আজকে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে সেই জায়গাগুলোতে তোমরা যদি আরো বেশি ইনফরমেশন নিতে চাও তাহলে কোন জায়গাগুলো তোমরা একটু দেখতে পারো। আর আমি যে জায়গাগুলোর হেল্প নিয়েছি সেগুলো এখানে আছে। আরো বেশ কিছু বই আছে। সেগুলো আশা করছি আমাদের এই করোনাকালীন এই যে COVID-19 এর দুর্যোগের সময়টা গেলে সামনাসামনি যখন আমরা আরো কথা বলার সুযোগ পাবো তখন তোমাদেরকে আরো অনেক বেশি দিক নির্দেশনা দেওয়ার সুযোগ পাবো ইনশাল্লাহ। ভালো থেকো তাহলে এবং এই কোর্সের এখানেই সমাপ্তি। নতুন অন্য কোনো কোর্স নিয়ে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। খোদা হাফেজ। শুভকামনা সবার জন্য।